আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আমরা চলে এসেছি আপনাদের সামনে নতুন এক লাইভ শো নিয়ে, অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো এবং আলোচনা করব। তো আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন উনি হলেন দেবপ্রসাদ ভট্টাচার্য স্যার। উনি একজন শিক্ষক, সঙ্গে উনি সমাজসেবাও করেন। তো বলবো চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ এবং ত্রিপুরা নলেজ সিটির পেজে। তো আমরা স্যারের সাথে পরিচয় করে নেব। স্যার নমস্কার। নমস্কার। আপনি তো একজন শিক্ষক, তো একটু বলবেন পজিটিভ বার্তায় এসে কেমন লাগছে? পজিটিভ বার্তায় আমি পৌঁছার পর পজিটিভ বার্তার যে রিসিপশনের যে পদ্ধতি, সেই পদ্ধতিটাই আমার মনে হয়েছে যে আগামী দিন পজিটিভ বার্তা সমাজের মধ্যে একটা বিশেষ কিছু বার্তা বহন করে নিয়ে আসার জন্য উদ্যোগ নিচ্ছে। হ্যাঁ, আমার কাছে মনে হয় সেটা অত্যন্ত আরামদায়ক, কমফোর্টেবল। বিশেষত যারা শিক্ষার্থী, যুব সমাজ, যুবক যুবতী, তাদের জন্য একটা নতুন বার্তা, পজিটিভ বার্তা নিয়ে আসবে বলে আমার ধারণা। ঠিক, একদম ঠিক বলেছেন স্যার। একদম উদ্দেশ্য আমাদের এটাই। তো স্যারের কাছ থেকে আমরা জেনে নেব এরপরে যে আমাদের স্কুলে বা যে ছাত্রছাত্রীরা রয়েছেন, অনেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রী রয়েছেন, তো তারা কিভাবে এই পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা এগিয়ে আসতে পারবে? অনেকে অমনোযোগী হয় ক্লাসের মধ্যে, সেই মনোযোগটা কিভাবে আমরা ফিরিয়ে আনবো ক্লাসের মধ্যে? এই বিষয়টা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমার একটু সামাজিক ব্যবস্থার দিকে আলোকপাত করতে হয়। এখন একবিংশ শতাব্দী প্রধানত প্রযুক্তি এবং বিজ্ঞানের যুগ। তো আমরা শিশুকাল থেকেই, আজকে থেকে যদি আমরা 2 দশক বা 3 দশক বা 4 দশক পিছুই, তখন প্রযুক্তি ততটুকু ছিল না। আর আমাদের প্যারেন্টদের, মা বাবাদের 1 জন 2 জন 3 জন সন্তানের বিষয়ে এখন কেউ কল্পনা করতে পারে না। যেটা আজকে থেকে 2 শতক আগে, 3 শতক আগে অনেক প্যারেন্ট 3 জন 4 জন 5 জন থাকতো। বর্তমান দিনে এই ছেলে মেয়েদের মধ্যে, সেটা আর্থিক দিক দিয়ে দুর্বল হোক, আর্থিক দিয়ে শক্তিশালী হোক, বিজ্ঞান প্রযুক্তি একবারে শিশুকাল থেকে, এমনকি আমাদের সন্তানটা মায়ের গর্ভে থাকা থেকেই সেটা পেয়ে যায়, ডাইরেক্টলি ও ইনডাইরেক্টলি। যার ফলে নির্ভরতা একটা শিশুদের উপর বিশেষভাবে ক্রিয়া করে। বলে নির্ভরতা বলতে আমি কি বোঝাতে চাইছি, যেমন আমরা শিশুকালে যখন ছিলাম, আমার বয়সটাই যদি ভাবি, আপনার সম্বন্ধে আমার জানা নেই, তখন শিশুকাল থেকে আমরা কিন্তু সেলফ নির্ভরতা অনেকটাই, খাওয়ার ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে মা রান্না করে দিয়ে যেত বা নিয়ে খেয়ে নিস। এখন ক্লাস 9-10-এ যারা পড়ে, তাও তাদেরও মাদেরকে খাইয়ে দিতে হয়। হ্যাঁ, ছেলে মেয়েদেরকে স্কুলে নিয়ে যেতে হয়। সেটা এখন নেই। এখন আর্থিক দিক দিয়ে দুর্বল হোক, সবল হোক, সমস্ত সন্তানই বলে যে ওর মা তো স্কুলে দিয়ে আসে, ওর মা স্কুলে থাকে, তুমি কেন থাকো না। এর মধ্যে তার একটা ব্যাকওয়ার্ডনেস এসে যায়, আমার থিঙ্কিংটা যেটা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে বিভিন্ন, আর এছাড়া বর্তমান দিনে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানটা অত্যাধিক পরিমাণে বাড়ছে, যার ফলে ছেলে মেয়েদের মধ্যে একটা ইগুর তৈরি হয়। তুমি সরকারি স্কুলে পড়ো, সরকারি স্কুলে তো কোনো পড়াই হয় না, বেসরকারি স্কুলে পড়া হয়। আবার বেসরকারি স্কুলে তুমি পড়ো, ওর মনে হয় মেধা একটু ভালো। এই যে একটা কম্পিটিশান তাদের মধ্যে, তাদের মধ্যে একটা হীনমন্যতা, কমপ্লেক্সিটি দিনের দিন বাড়ছে, যার ফলে ছেলে মেয়েদের অনেক ক্ষেত্রেই পিছিয়ে যাওয়ার ক্ষেত্রে, অনেক মেধাবী ছাত্র, বিশেষত গ্রামের প্রত্যন্ত অঞ্চলের ছেলে মেয়েরা মেধা আছে, সঠিকভাবে তাকে ওই ভালো স্কুলে, আমরা যেটাকে ভালো স্কুল বলি, আমার কাছে ভালো স্কুলের ডেফিনেশন সবগুলি, সেটা প্রত্যন্ত অঞ্চলেই হোক আর সিটিতে হোক, টাউনে হোক, সবগুলি ভালো স্কুল, সব টিচারই ভালো। কিন্তু আমাদের কথ্য ভাষা আমরা বলি ও তো কোনো ভালো স্কুলে পড়ে না। ওই যে তার মধ্যে একটা নেগেটিভ থিঙ্কিং ঢুকে যায়, তার মেধা থাকলেও মেধাটা যথাযথ কাজ করে না। তবে মনে হয় সেটাই বর্তমান দিনের ছেলে মেয়েদের পিছিয়ে যাওয়ার পেছনে একটা কারণ। আরেকটা কারণ, মা বাবারা বাল্যকাল থেকেই, একবারে শিশুকাল থেকে ছেলে মেয়েদের নির্ভরতা শিখায় না। যেমন আমি যেটা দেখেছি, যেহেতু এখন কিন্ডারগার্টেন এবং নার্সারি এডুকেশনটা আছে, 3+ থেকেই, 3+, 4+ থেকেই সেই বাচ্চাটাকে আমরা স্কুলে যায়, স্কুল থেকে বাড়িতে আসে, প্রাইভেট টিচার, গানের টিচার, নাচের টিচার, সারাদিন তার মধ্যে একটা বন্ধন, তার মধ্যে ফ্রি। গার্ডেনে যে ঘুরবে, গার্ডেনে যে বাগানে আমরা ফুল ফুটাই, আমাদের শিশুগুলি তো সেই ফুল, সেই ফুলকে ফুটানোর জন্য যে এনভায়রনমেন্ট দরকার, সেই এনভায়রনমেন্টটা যথাযথ পায় না। ওই ফ্যামিলিটা শিক্ষায় যতটুকু সচেতন হোক, যতটুকু হোক। আর একটা জিনিস, বর্তমানে কম্পিটিশনের একটা বিষয়
বাল্যকাল থেকেই এসে পড়ে, একবারে শিশুকাল থেকেই এসে পড়ে। তুমি মানুষ হও, তুমি শিখো, তুমি বিজ্ঞান শিখো, অঙ্ক শিখো, মানুষকে শিখো, জীবনকে শিখো। এই যে শেখানোর দৃষ্টিভঙ্গিটা বাল্যকাল থেকে থাকে না। আমরা দেখেছি নার্সারি বাচ্চারা কত পেয়েছে সংখ্যে, 90 পাস নেই, তোর খাওয়া বন্ধ। এই যে তার মধ্যে একটা কম্পিটিশন ঢুকিয়ে দেওয়া হলো। তাকে অ্যানালাইসিস বিশ্লেষণ করা হয় না তার দুর্বলতাটা কোন জায়গায়। তুমি 90 পাওনি, ও ছেলেটা 90 পেয়েছে, ঠিক আছে, তুমি এইগুলি ভালোভাবে পড়ো। ওই যে নির্ভরতা শেখানোর কারণেই আমার যেহেতু প্রাইভেট টিচার নাই, আমি পারবো না, ওর তো 2টা প্রাইভেট টিচার আছে, ও পারবে, ও তো ভালো স্কুলে পড়ে, আমাকে তো ভালো স্কুলে পড়াও নি, আমি তো গ্রামের একটা স্কুলে দিয়েছ। এটাই প্রধানত দ্বিতীয় কারণ হিসাবে আমি মনে করি। তৃতীয়ত একটা আর্থিক বিষয় আছে বর্তমান দিনে, আর্থিক বিষয়টাও কম বেশি একটা প্রভাব বিস্তার করে। এই তিনটাই ছেলে মেয়েদের পিছিয়ে যাওয়ার পেছনে আমার দৃষ্টিভঙ্গিতে কারণ বলে আমি মনে করি। ঠিক, একদমই ঠিক। তো আমরা বাবা মায়েরা খুব ভুল করি এটা, যে বাচ্চাদেরকে নাম্বারের পেছনে দৌড়াতে বলি। আসলে তাকে একটা মানুষ হতে হবে, মানুষ হতে হবে। আমরা বাল্যকাল থেকেই বলি তোমার এইম কি, ডাক্তার না ইঞ্জিনিয়ার। কেউ শিক্ষকও বলি না, যে শিক্ষক সমাজ গড়ে, তুমি কি হবে, ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না পাইলট হবে না পুলিশ হবে না মিলিটারি, শিক্ষক বলি না। একদম তাই। তো শিক্ষক এই শব্দটা তার মধ্যে যদি ঢুকতো, কারণ এর মধ্যে ওই যে অর্থ একটা ঢুকিয়ে দিই, কারণ ইঞ্জিনিয়ার বিশাল পয়সা, ডাক্তার বিশাল পয়সা, পাইলট বিশাল পয়সা। তো স্যারকে এর মধ্যে একটা প্রশ্ন করে নেবো এই প্রসঙ্গে, যে আমরা গার্জেনরা বা যারা আছি বাচ্চাদেরকে মানুষ করে তুলি, তো আমরা বেশিরভাগই বাচ্চাকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার করে তুলতে চাই। তো কেন আমরা এটা, আমাদের মনের মধ্যে এটা কেন হয়? আমি এটা আমার কথার প্রথমেই বলেছিলাম, বর্তমান দিনে যে ভোগবাদ, যেটাকে আমরা ভোগবাদ বলি, এই ভোগবাদের কারণে আমাদের আর্থিক চাহিদাটা অত্যন্ত বেশি, যার ফলে শিক্ষকতা বা অন্যান্য প্রফেশন বা কৃষি, আমার ছেলেটা ভালো পড়াশোনা করুক, ইউনিভার্সিটি ডিগ্রি নিক, তারপর একটা ভোকেশনাল ট্রেনিংয়ে নিজে একটা কিছু সৃষ্টি করুক, সেটা আমরা ভাবি না। কারণ আমরা ভাবি কি তাকে একটা কর্পোরেট সংস্থায় দিই, মান্থলি ইনকাম যাতে তার 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকা হয়, বা তার অ্যানুয়াল ইয়ারলি পার এনাম 12 লক্ষ টাকার যাতে একটা প্যাকেজ পায়, 14 লক্ষ টাকা। এই যে থিঙ্কিংটা আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে, এই সমাজের একটা বিশেষ ক্ষেত্রে এটা আছে। যারা, আমি তাদেরকে ছোটোভাবে বলছি না, যারা ডেলি লেবার করে, যে কোনো কারণে হোক না, ডেলি লেবার বা রিস্কো শ্রমিক বা অটো শ্রমিক, তাদের মধ্যে দেখা যায় ওই থিঙ্কিংটা। ওকে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছি, এটা 12 লক্ষ টাকার প্যাকেজ পাবে। যে জন্য আমরা মা বাবারা ওই যে কথাটা বললাম, বাল্যকাল থেকে তাকে মানুষ হও, তুমি বিজ্ঞান ভালোভাবে শিখো, ইংরেজি, হিন্দি, বাংলা 3টা ভাষা, তোমার যে ভাষাটা তুমি জন্মগ্রহণ করেছো, যেটাকে আমরা মাদার টাং বলে থাকি, সেই ভাষাটাকে তুমি খুব ভালো হতে হবে। আমাদের একটা বাল্যকাল থেকে, এখন তো অনেকটা সমালোচনা বলা ঠিক না, ইনফ্রাস্ট্রাকচার ছাড়া অনেক স্কুলে ইংলিশ মিডিয়াম করে দিয়েছে। দেয়ার ইজ নো ইনফ্রাস্ট্রাকচার, সরকার করে দিয়েছে, সেটা বলতে গেলে আমার একটা বিতর্কমূলক বিষয়। আমি যে ইংরেজি বলবো, আপনার বাড়িতে অনেক ইংলিশ মিডিয়াম স্কুলে ইংরেজি কথা বলে না, ইংরেজি ক্লাসেও ইংরেজি বলে না। তো বাচ্চাটা আপনি বাড়িতে বলছেন আসো খাও, টিচারের বাড়িতে যাও, আপনি বাংলাতে কোনো ইংরেজিতে কোনো কথাই বলছেন না, কিন্তু তাকে স্কুলে একবার সবগুলি সাবজেক্ট ইংরেজিতে দেওয়া আছে। তাহলে তার মধ্যে আলাদাভাবে বলা হলো যে পড়াশোনা হলো তোমার ব্যাংক, পড়াশোনা হলো স্কুল, পড়াশোনা ইজ নট লাইফ। পড়াশোনা হলো ইনকামের একটা অস্ত্র। ভবিষ্যতে তুমি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, গাদা গাদা টাকা রোজগার করবে, তুমি খুব এলিটভাবে বাস করবে, লাক্সারিয়াস লাইফ এনজয় করবে। ফর দিস সিজন মা বাবারা, আমরা প্রথমেই বাবা মারা এটা বাচ্চাদের মধ্যে ঢুকিয়ে দিই, যার জন্য তারা এইভাবেই নিজেকে প্রস্তুত করে ফেলে। এটা আমার থিঙ্কিং, হয়তো সব প্যারেন্ট আমার সাথে একমত নাও হতে পারে, কিন্তু আমি যেখানে আমাদের বাবা মারা দিয়ে প্রথমে ভুল করে বসি আমরা, অবশ্যই তাকে আমি বলছি না আপনি আপনার ছেলেকে বা মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে দেবেন না, অবশ্যই দেবেন, কিন্তু প্রথমত আপনার বাড়িটা ঘুম থেকে উঠে আসো, কাকার সাথে কথা বলো, মার সাথে কথা বলো, বাংলাতে বলছেন, তাকে একটা ইংরেজিরও এনভায়রনমেন্ট করানো দরকার। আমি কতটুকু ইংরেজি এনভায়রনমেন্ট তাকে দিতে পারবো সেটাও দরকার। একদম তাই। তাইলে তার মধ্যে তারপরে আমার কেন অঙ্ক, বাংলা, ইংরেজি শেখা দরকার, কেন হিন্দিটা শেখা দরকার,
কেন আমার নিজের প্রতি যদি ভালোবাসা না আসে, বাড়ির প্রতি যদি ভালোবাসা না আসে, সোসাইটির প্রতি ভালোবাসা আসবে না। সোসাইটির প্রতি যদি ভালোবাসা না আসে, রাষ্ট্রের প্রতি ভালোবাসা আসবে না। রাষ্ট্রকে যদি তৈরি করা না যায়, আমি নিজেকেও তৈরি করতে পারবো না। ঠিক। কিন্তু কোনো ফাদার মাদার কিন্তু এটা চিন্তা করে না যে আমার গ্রাউন্ডটা কী। আমরা পেরেন্টসরা বা গার্ডিয়ানরা অনেক সময় এটাও ভাবি যে আমার বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়াবো, ইংলিশ মিডিয়ামে পড়ালে কি হবে, বাচ্চাটা ইংলিশে খুব ভালো হবে ও ইংলিশে কথা বলতে পারবে, যেটা আমরা হয়তো বা আমরা অনেকেই জানি না, বলতে পারি না। কিন্তু বাংলা মিডিয়ামে পড়লে তো সেটা পারবে না। তো যার জন্য আমরা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর প্রতি আকৃষ্ট হই এবং সেখানেই বাচ্চাকে ভর্তি করি। তো এটা তো আমরা বড় একটা ভুলও করি। অবশ্যই ভুল করি। আমাদের মধ্যে প্রথম একটু অহংকার হয়। আমি আপনাকে বলি, কয়েকটা ইংলিশ মিডিয়াম স্কুলের মা বাবার আমার কাছে যায়। আমি বললাম 34, 74, 34 বলবেন না, 74 বলবেন। অনেক মা বাবারা গর্ব ফিল করে, আমার ছেলেটা তো বাংলা বলতে পারে না, মনে হয় খুব গর্বিত। ওই মা বাবাকে জিজ্ঞেস করলাম, কাইন্ডলি মনে কিছু নেবেন না, আপনি কতটুকু পড়াশোনা করেছেন, এটা অন্যভাবে বলিনি। দেখলাম ও মাস্টার ডিগ্রি বা গ্রাজুয়েট। তাহলে আপনার ঘরের যে ভাষাটা, সেই ভাষাটা 34টা তাকে বুঝতে দিন। তাকে অবশ্যই 34 শেখাচ্ছেন, কিন্তু 34টা তার বোঝা দরকার। ঠিক। মা বাবারা অনেক গর্ব অনুভব করে, আমার ছেলে বাংলা বলতে পারছে, এটা খুব এলিট তার কাছে মনে হয়। সুতরাং তাকে বর্তমান বিংশ শতাব্দীর আপনার বিশ্ব সাথে মিলানোর জন্য গ্লোবালাইজেশন থিঙ্কিংয়ে তাকে ইংরেজি অবশ্যই শেখানো দরকার। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়লেই যে সে ভালো ইংরেজি পারবে, বা আমরা মা বাবারা অনেক সময় বাড়িতে এসে দুই একটা ইংরেজি কয়, তার প্রনাউন্সিয়েশনের মধ্যে একটু নতুনত্ব দেখি, স্টুডেন্ট আগরতলা এইভাবে বলে একটু স্পেশাল আওয়াজ করলে মা বাবাদের বুকটা একটু ফুলে যায়, যার ফলে এটা কিন্তু ছেলে মেয়েদের একটা ক্ষতির কারণ। আমি দেখছি অনেক ছেলে মেয়েরা একটু ইংরেজি বলে মা বাবারা খুব গর্ব অনুভব করে। আমি বললাম, হ্যাঁ তুই লিখতো 75 লিখতো। মা বলছে, স্যার ও তো 75 পারে না। কেন পারে না? ও ক্লাস 10-এ পড়ে, আপনার বাড়িটা বাংলা মিডিয়ামের। বাংলা কি ভাষা নয়? বিশ্বের মধ্যে বাংলা, আমরা বাঙালি হয়েছে, বাংলার যে সংখ্যাগুলো আমরা বলতে পারছি না। এটা তো আমার কাছে মনে হয় শিক্ষার অমর্যাদা করা হয়। অবশ্যই ইংরেজি শিখবে, হিন্দি শিখবে, দরকার হলে আরও কয়েকটা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখবে না কেন? তার ক্যাপাবিলিটি থাকলে, তার ব্রেনে যদি করে। মা বাবারা প্রথমতই, আমরা গার্জিয়ানরা, এর মধ্যে আমিও আছি, আপনিও আছি, একদম ঠিক। আমরা প্রত্যেক ক্ষেত্রে প্রথমত একটু স্বপ্ন দেখি, আমার মেয়েটা বা ছেলেটার দিকে ডাক্তার, ইঞ্জিনিয়ার। ভালো মানুষের স্বপ্ন দেখি না, ওকে ভালো ইংরেজি বলুক দেখি না, ভালো বাংলা বলুক দেখি না, সে সমাজের একটা মেরুদণ্ড হিসেবে তৈরি হোক দেখি না, সে একটা টাকা রোজগারের যন্ত্র হোক। এটাই ডাক্তার, ইঞ্জিনিয়ার উদ্দেশ্য আমি মনে করি। ঠিক, যেটা আমরা সবচেয়ে বড় ভুল করে বসি আমরা। হ্যাঁ অবশ্যই, জেনে হোক অজানে হোক, মানে একটা ভুল করি আমরা। আমি আমার ম্যাক্সিমাম যারা সারাউন্ডিংয়ে থাকে, আগে তাকে অঙ্ক, ইংরেজি, বাংলা বেসিক ভালোভাবে শেখাও। সে নিজের রাস্তা তৈরি করবে, আমি কোন রাস্তায় যাব। সে যদি ইঞ্জিনিয়ার হয়, সে ভালো ইঞ্জিনিয়ার হোক। সে যদি ডাক্তার হয়, ভালো ডাক্তার হোক। সে যদি একজন এগ্রিকালচারিস্ট হয়, ভালো এগ্রিকালচারিস্ট হোক। সে নিজে যাতে বুঝে যে আমি যে এই মেডিসিনটা প্রেসক্রাইব করলাম আমার এই পেশেন্টের জন্য, সেটা আমার শরীরে করেছি, আমার মাকে করেছি, আমার বাবাকে করেছি। কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম ডাক্তারবাবুকে ডিজনার করে বলছি না, ওই পয়সার বিনিময়ে কাজ করে। আমি অনেকখানে ডাক্তারবাবুর কাছে গেলাম, বাড়িতে এখন তো অনেকটা প্রসিডিউর আছে, বাইরের থেকে সমস্ত কিছু নামটা ইত্যাদি ইত্যাদি, ওই স্টেটস সব রেকর্ড। ডাক্তারবাবুর কাছে আসলাম, ডাক্তারবাবু এক কথা দুই কথা জিজ্ঞেস করলো বা না করলো, আমাকে একটু ধৈর্যও দেখলো না যে আমার পাসটা কী আসে বিষয়। 1200 টাকা দিয়েছি সেটা না, উনি অবশ্যই ওনার অনারিয়াম নেবেন, অবশ্যই পারিশ্রমিক নেবেন, এতে আমার কোনো ক্ষোভ নেই। ক্ষোভটা হলো 1 মিনিট ডাক্তারবাবুর সাথে আমার দুঃখ। এটাও তো ডাক্তারের একটা বড়, যে আমি কনসাল্ট করলাম, আমার কথাটা ডাক্তারবাবুর কাছে প্লেস করতে পারলাম, এটাও কিন্তু আমার রোগের একটা মুক্তি বলে আমি মনে করি। যদিও সবাই এমন করে না। হ্যাঁ, সবাই না, আমি সবার ক্ষেত্রে বলছি না, এটা ভালো পার্সেন্ট। সবাই তো অবশ্যই না, পৃথিবী চলতো না। ঠিক। শিক্ষক এখনো আছেন, প্রচুর শিক্ষক আছেন, প্রফেসর আছেন, ডাক্তার। ম্যাক্সিমামের ক্ষেত্রে যেটা হয় 70% কিন্তু এটা হচ্ছে। 30% আপনি যেটা বলছেন 10% আছে। সমাজটা তো এই জন্য এই পর্যায়ে গেছে। এখন ছেলে মেয়েদেরকে আপনি MA পাস ছেলেকে বলেন একটা ভালো ইংরেজি দরখাস্ত লিখে দাও, ইংলিশ মিডিয়াম থেকে বেরিয়েছে, ভালো লিখতে পারে না, গ্রামেটিক্যাল প্রচুর মিষ্টি। বাংলা একটা দরখাস্ত লিখে দাও, সে বলবে আমি স্যার বাংলা পারি না তো। তার বাড়িটা কিন্তু বাংলা প্ল্যাটফর্মের।
তো কিছু কিছু ক্ষেত্রে আছে, না যে সোসাইটি চলতো না, ঠিক, সোসাইটি অবশ্যই আছে। যেমন আমি আপনাকে এর আগে বলেছি দেবীশিটির মতো তারা সোসাইটি নিয়ে চিন্তা করে, তাদের মতো মহান মহান ডাক্তার আছেন, অনেক শিক্ষক আছেন, তো পার্সেন্টেজটা দিনের পর দিন কমছে বলে আমার কাছে মনে হয়। একদম তাই, ঠিক। তো এরপর স্যারের কাছ থেকে আরও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা জেনে নেব যে এই যে আমাদের স্টুডেন্টরা সাকসেস হওয়ার পিছনে ওরা কি স্ট্রাগল করবে জীবনে যে তারা তাদের লক্ষ্যটা পূর্ণ করতে পারবে, স্যার একটু যদি আমাদেরকে বলতেন কিভাবে স্ট্রাগল করলে তাদের জীবনের লক্ষ্যে তারা পৌঁছাতে পারবে। প্রথমত একেবারে শিশুকাল থেকে পিতামাতাকে বিশেষ একটা ভূমিকা নিতে হবে। পিতামাতাকে প্যারেন্টের যে রুলটা, সেই রুলটাই শিশুদেরকে স্ট্রাগল করার ক্ষেত্রে প্রথম শক্তিশালী পথটা দেখায়। প্রথমত তাকে শেখাতে হবে কম্পিটিশান, প্রতিযোগিতা না গিয়ে প্রতিটি বিষয়, যেটা আমি আমার প্রথম আলোচনাতে বলেছি, প্রতিটি বিষয়ের প্রতি সঠিকভাবে পড়াশোনা। প্রথম তার স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখা, তাকে সেলফ নিজের কিছু কিছু কাজ করা নিজের উপর শেখানো দরকার। আপনি দেখবেন বিভিন্ন যে বর্তমানে অনেকগুলি স্কুল আছে, এই রেসিডেন্সিয়াল স্কুলগুলিতে 3 থেকেই বাচ্চাদেরকে কাজ করতে হয়, কিন্তু 1, 2, 3 থেকেই কাজ করতে হয়। আমরা লক্ষ্য করি অনেক মা বাবাই বলেন আমার ছেলেটা তো জল নিয়ে খেতে পারে না, বলে অনেক গার্জিয়ানরা বলে থাকে। তো কিছু কিছু তাকে সেলফ কাজ করা, তার নিজের কাজগুলি সেলফ ডিপেন্ড যেটা বলা হয় এটা হতে হবে। যখন তার বয়সটা 6+, 7+ হবে, তার একটু অভ্যাস করাতে হবে তার জামা কাপড়গুলি সে নিজে ধুক, এটাও শিক্ষার একটা অঙ্গ। ঘুম থেকে উঠে তার বিছানাটা সে নিজে তুলুক, তাইলে সে যখন পড়তে যাবে পড়াটা আমার নিজের, সেটাতে বুঝতে পারবে। সে স্নান করানোর ক্ষেত্রে অনেক দেখা যায় আমরা 6, 7, 8, 9 মেয়ে ছেলেদেরকে মা বাবা স্নান করিয়ে দিচ্ছে। স্নানের এখন আধুনিক পদ্ধতি আছে, ও করুক। এইভাবে তাকে আগে নিজের উপর ডিপেন্ডেন্ট শেখাতে হবে, তারপর তার পড়ানোর ক্ষেত্রে যেই স্কুলেই পড়ুক, যেই মাধ্যমেই পড়ুক, সঠিকভাবে প্রতিটি পেজ, আমি বলি পেজের A to Z তাকে পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে, ডিসকাস করতে হবে, মা বাবার সাথে একটু শেয়ার করতে হবে যদি মা বাবা সম্ভব হয়। অনেক ক্ষেত্রেই বর্তমান মা বাবারা, যেহেতু যেটা আমি প্রথম বললাম আর্থিক যুগ, মা বাবা চাকরি করে, বাবাও চাকরি করে, শিশুটাকে সার্ভেন্টের কাছে দিয়ে যাচ্ছে। স্কুল থেকে আসলো, খাওয়াচ্ছে সার্ভেন্ট, মেড সার্ভেন্ট খাওয়াচ্ছে, আবার ঘুমানো হচ্ছে মেড সার্ভেন্ট, আবার প্রাইভেট টিচার মেড সার্ভেন্ট, আবার খেলাধুলাতে মেড সার্ভেন্ট, বাবা হয়তো বা রাত্রি 9টায় বাড়িতে গেল, মা হয়তো বা, মানে বাবা মা স্নেহ থেকে বাচ্চাটা প্রথম থেকেই বঞ্চিত হচ্ছে। তাইলে সে তো সবটাই ভাবছে যে পরনির্ভর। ওরা যদি আমাকে সাহায্য না করতো, আই ক্যানট এবল টু স্ট্রাগল এনিথিং। স্ট্রাগলের জন্য তাদের দরকার, সুতরাং সে কী করে স্ট্রাগল করবে? এই জন্য শিশুকাল থেকেই প্রথমত দরকার তাকে নিজের ডিপেন্ডেন্ট করানো। প্রতি ক্ষেত্রে যখন সে হাঁটতে পারে, চলতে পারে, হ্যাঁ, নিজে হাঁটতে পারে, নিজে চলতে পারে, দৌড়তে পারে, তখন থেকে নিজের হাত পা চোখ মুখের উপর তাকে আত্মবিশ্বাস তৈরি করে দেওয়া দরকার। একদম তার আত্মবিশ্বাসটা যখন তৈরি হবে তখন সে বুঝবে। তাকে আপনি যেই স্কুলেই দেন, তাকে যাই শেখান, গান শেখান, বাজনা শেখান, আর্ট শেখান, তার এইমের উপর তাকে নিজে এম নিতে শেখান। ম্যাক্সিমাম গার্জিয়ান এখন শিশুদেরকে এইম শেখায় না। বড় বড় যে আমাদের প্রযুক্তি বা শিক্ষা যে সকল রাষ্ট্রগুলি এগিয়ে গেছে, আমরা যদি ওই রাষ্ট্রগুলির দিকে ফলো করি, দেখি আমরা 8 থেকে ছেলে মেয়েদেরকে ছেড়ে দিচ্ছি গার্ডেনে, ইউ চুজ ইউর এই, আর আমরা চুজ করে দিই আমাদের বাচ্চাদের এই, যেটা খুব ভুল করি। হ্যাঁ, আর ওইটার কারণ হলো তাকে নির্ভরতা না শেখানো, সম্পূর্ণ নির্ভর করে দেওয়া। কিছু কিছু ক্ষেত্রে যদি বাড়ি কাছে থাকে, স্কুল কাছে থাকে, আমি কেন অনেক মা বাবা স্কুলে সারাদিন গিয়ে বসে থাকে, ঠিক কিনা আপনি বলতে পারবেন? ঠিক। 9-এর বাচ্চারা যখন মা নিয়ে এলো স্কুলে, বা বাবা নিয়ে এলো, বা কাকা নিয়ে এলো, হয়তো বা মা বসেই রইলো সারাদিন, আর কাকা হয়তো বা চলে গেল, আবার দেখা গেলো ছুটির পরে কাকা তাদের ডেনার ধরে নিয়ে যাচ্ছে। তো এর মাঝে আরেকটু কথা বলবো যে অনেক সময় কি হয়, পরিস্থিতির কারণে এটা ঘটে থাকে। কারণ এক সময় যখন আমাদের সময় বা বলুন আপনাদের সময়, সেই সময় এই পরিবেশটা সেরকম ছিল না, কিন্তু এখনকার পরিবেশ একটু চেঞ্জ হয়ে গেছে। হয়তো বাবা মারা বাড়ি থেকে বাচ্চাকে ছাড়তে ভয় পাচ্ছে কিছু কিছু ঘটনার কারণে,
হ্যাঁ, এটা এটা আমি একমত। এই কারণেই তারা মানে ভয় পায় বাচ্চাকে একা ছাড়তে। সেই জন্যই আমি আপনাকে প্রথম কথাটা বলেছিলাম, ফ্রম 6 থেকে তাকে আত্মরক্ষার জন্য কিছু ব্যবস্থা করে দিতে হবে, যেটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এখন বলছেন, বিশেষত মেয়েদের ক্ষেত্রে। হ্যাঁ, আত্মরক্ষার জন্য তাদের একটা কোর্স তৈরি করা হচ্ছে। সুতরাং ওই শিশুটাকে এখন আপনার বাড়ি সে, আমি আগরতলায় ধরি, রামনগর, আপনার বাচ্চাটা শিশু বিহারে পড়ে, আমি তো এখানে আসার কোনো প্রয়োজনীয়তা বলে মনে করি না, কিন্তু আমি দেখেছি আমার ভাই বোনই আছে রামনগরে পড়ছে, শিশু বিহারে ওর মা বসে আছে, কি গো দিদি বসে আছো কেন? আরে তুই তো ভাগিনা স্কুলে পড়ছে। কোন ক্লাসে পড়ছে? ক্লাস 10-এ পড়ছে। আমার মনে হয় যতই পরিবেশ হোক, ও স্কুলে আসছে 10টার সময়, স্কুল ছুটি হবে 4টার সময়, এতক্ষণ তো বসে থাকার কোনো প্রয়োজন থাকতে পারে না। এবং ওটা কিন্তু ওর ওই বাচ্চাটা, ও মেয়ে বা ছেলেটা কিন্তু জানছে মা এখানে ছিল। আর আপনি যেটা বললেন এটা আমি মানছি, পরিবেশ পরিস্থিতির একটা বিষয় আছে, যেখানে একেবারেই না হয়, হ্যাঁ, তো অবশ্যই থাকা দরকার। তবে তাকে বুঝতে হবে, আর এর জন্য আত্মরক্ষার দরকার। তাকে 6 থেকে নিজে, তোমাকে যদি বলে তুমি চলো আমার সাথে, তুমি জিজ্ঞেস করো আপনি কে। কিছু কিছু জিনিস আমাদের বাচ্চাদেরকেও শিখিয়ে দেওয়া দরকার, রাস্তাঘাটে বেরোলে কিভাবে আমাদেরকে চলতে লাগবে, আত্মরক্ষা করতে হবে, ছেলেই হোক বা মেয়ে হোক। আমি যদি এখন বলি আমার একটা বড় ইচ্ছা আছে, আমি বাচ্চাটাকে দেখে আমার খুব লোভ হলো, একে নিয়ে নেব, ওকে জিজ্ঞেস করলাম চলো আমার সাথে, একটা চকলেট দিলাম, ও শিশু তো বুঝে না, ওকেই বাল্যকাল থেকে শেখাতে হবে, আপনি কে, কেন আপনার সাথে যাবো না, না আমি আপনার সাথে যাব, হ্যাঁ আমি কাকাকে ডাকবো, একটা রিক্সাকে ডাকবো, এই কাকা শোনো আমাকে এই লোকটা ডিস্টার্ব করছে, তাকে ওইটা তৈরি করে দিতে হবে বাল্যকাল থেকে। যেটা আমরা প্রত্যন্ত অঞ্চলগুলিতে দেখি, আপনি প্রত্যন্ত অঞ্চলের একটা ছেলে মেয়েকে কিন্তু সহজে ধরতে পারবেন না, হাতে ধরলে আপনি হাতে তারা দিয়ে দেবে, তুমি কে, আপনি কে, শেখানো হয় প্রথম থেকে, সেটা কিছু কিছু হয়। আমরা শহরে একটু বাড়িঘরগুলি ছোট ছোট অল্প জায়গাতে থাকি, কনজেস্টেড এরিয়া, মানুষও বেশি থাকে, কে কাউকে কেউ চিনে না, এই ঘরের লোক ওই ঘরের, ঠিক একদম প্রবলেম। এটাকে আমি করছি না, তবে আমার সহজ কথা, এই স্ট্রাগলে যদি অগ্রসর হতে হয় ছেলে মেয়েদেরকে অবশ্যই বাল্যকাল থেকে আত্মনির্ভরশীলতা, আত্মরক্ষা এবং তোমার লক্ষ্যটা তুমি নিজে তৈরি করো, সেভাবে তৈরি করতে হবে। ঠিক, সত্যি কথা একদম। বাচ্চাকে বাইরে বার করতে গেলে আমাদেরকে বাচ্চাকে ওইভাবেই শিখিয়ে দিতে হবে যে কিভাবে তুমি চলবে রাস্তাঘাটে বা বাড়ির মধ্যেও কিভাবে চলবে, প্রথমে এগুলো শেখানো দরকার, আমাদের প্রাথমিক কাজ। তো এরপরে স্যারের কাছ থেকে আবারও জেনে নেব, স্যার সঙ্গে টিচার যে একজন শিক্ষক, উনি সঙ্গে সঙ্গে উনি সমাজসেবাও করে থাকেন, তো স্যারকে জিজ্ঞেস করে নেবো যে এই সমাজসেবার প্রতি আগ্রহী আপনি কিভাবে হলেন? আপনি বলছিলেন প্রসঙ্গক্রমে, আমরা বর্তমানে যথেষ্ট সচেতন নিজেদেরকে মনে করি। আসলে আমরা সচেতন আমার নিজেরটার ব্যাপারে, এর বাইরে আমরা সচেতনতা নই। যেমন দেখেন, আমাদের বেঁচে থাকার জন্য এই যে আমরা এখানে বসে আছি, 2-3টা গাছ আছে, আমাদের বেঁচে থাকার জন্য গাছ অত্যন্ত প্রয়োজন। উদ্ভিদ এবং প্রাণী পরস্পর নির্ভরশীল। আমি লক্ষ্য করলাম, আপনার ছেলেটা, আমার মেয়েটা, আপনার মেয়েটা, যেই হোক, স্কুলে গিয়ে স্কুলের টেবিলটা বাড়ি দিয়ে ভেঙে দেয়, কিন্তু বাড়ির টেবিলটা ভাঙে না। যেই স্কুলের সম্পদটা যে আমার বাবারই তৈরি ইনডিরেক্টলি, সেটা আমরা বাচ্চাদেরকে শিখাই না। দেখলাম বাড়ির যে গাছটা, আম গাছটা, সেই আম গাছটাকে বেড়া টেরা দিয়ে খুব রাখি, রাস্তাতে যে গাছটা, সেই গাছটার মধ্যে আমি ওই গরুর দড়িটা বেঁধে দিতেছি। একটা লোক, অসহায় একটা লোক রাস্তাতে পড়ে রয়েছে, ওনাকে আমরা জানি বড় সমাজসেবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, টিচার, এর মধ্যে সামাজিক কারণও আছে, সে পড়ছে, তাকে ধরে নিয়ে হাসপাতালে দেয় না, এতে হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে একটা বিপদের সম্মুখীনও হওয়া যেতে পারে। এইসব কিছু কিছু জিনিস আমার জীবনে ঘটেছে। হ্যাঁ, আমি যেহেতু শিক্ষকতার সাথে যুক্ত, বিশেষত গ্রামাঞ্চলের শিক্ষকতার সাথে যুক্ত, অনেক ছেলেমেয়ের ভালো মেধা আছে, মা বাবাদের আর্থিক কারণে স্কুলে দিতে পারে না, অনেক মা বাবারা ইচ্ছা করলেও তাদের ছেলে মেয়েকে ওই ভালো স্কুল আমরা যেটাকে বলি, একটা আমাদের মানসিকতা থাকে, ওখানে দিতে পারে না। এর থেকে ঘুরতে ঘুরতে দেখলাম গাছগুলি, আমি দেখলাম উনি শিক্ষকতার চাকরি করেন, ওনার গরুটা গাছে বেঁধে দিয়েছেন। তো আমি জিজ্ঞেস করলাম, আর দাদা এই গাছটা, আর রাস্তার গাছ, কি তৈল, আমার কি তৈল, আর রাস্তার গাছটাই তো আমার গাছ, আরে তুমি এত বড় চিন্তা ভাবনা করে রাখছেন ভাই, বাড়ির গাছ লাগাও। আমাদের স্কুল এখানে বাউন্ডারি এখনও বিশেষ কারণে দেওয়া যায়নি। এখানে আমি আবার ওই স্কুলের যে অ্যালামনি কমিটি, সেই অ্যালামনি কমিটির দীর্ঘদিনের সেক্রেটারি ছিলাম। তো এলাকারই আমাদের আত্মীয় স্বজনই
ছাগল ছাড়তেছে, গরু ছাড়তেছে, স্কুলের বাগানের গাছগুলি নষ্ট করতেছে, যেহেতু বাউন্ডারি নাই। আর এটা গভর্নমেন্ট এইডেড প্রাইভেট স্কুল, সেখানে সরকারি অনুদানও তথা পাওয়া যায় না, বা পাবলিক নিয়ে আমরা করতাম। মানুষকে বিভিন্নভাবে কইও করানো গেল, মানে বুঝিয়েও বোঝানো যায় না না। যে একটা গাছ ও তো মানে ভাবে না যে আমি তোমাকে অক্সিজেন দেবো না, ওকে অক্সিজেন দেবো, এরকম তো ভাবে না। কিন্তু বাড়িতে তোমরা কেন এমন করো? আমরা একটু কিছু ইয়ং ছেলে একটু উগ্র হইয়া তোমার বাড়ির আম গাছটা কেটলাম, গ্যাসের আম গাছটা দিয়ে একটা কূপ দিলাম, হ্যাঁ আমার বাড়ির আম গাছ কারো কই স্কুলে আমরা কি গেল। এই জিনিসগুলি আমাদের বাহ্যিক সচেতনতা, আমরা ড্রেসে খুব সুন্দর, কথায় খুব সুন্দর, শিক্ষায় খুব সুন্দর, MA পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমরা সমাজ ছাড়া যে আমরা বাঁচতে পারবো না, আমরা প্রত্যেকের জন্য এই থিঙ্কিংটা যেটা আগে ছিল এখন নেই। এখন মনে করে আমার অর্থ আছে, আমার শিক্ষা আছে, আমি রাজনৈতিকভাবে একটা ব্যক্তিত্ব সম্পন্ন লোক, বা পড়ার দিক দিয়ে একটা ব্যক্তিত্ব সম্পন্ন লোক, আমার সমাজে কাজে লাগবে। সমাজের জন্য যে একবারে তৃণ, এই যে বিল্ডিংটা হচ্ছে, একটা লেবার ছাড়া বিল্ডিং হবে না। ইঞ্জিনিয়ার শুধু অঙ্ক করে দিয়ে যাবে এতটা ইট এতটা, কিন্তু এটা তৈরি করবে কে? একজন লেবার তৈরি করবে। আমি যেখানে বসে আছি এটা তৈরি করবে কে? একজন কার্পেন্টার তৈরি করবে। তো কার্পেন্টার প্রতি আমার সমদৃষ্টি দরকার, কিন্তু আমাদের সেই সমদৃষ্টি নাই। এইসব বিভিন্ন পারিপার্শ্বিক জিনিসগুলির কারণে আমার সোশিয়াল ওয়ার্কের প্রতি যতটুকু পারি, একবারে সাংঘাতিকভাবে করি তা না, যতটুকু সম্ভব হয় আমার আর্থিক মানসিক সময় সব মিলিয়ে। যেমন রাস্তার দিকে, বা একটা কুকুর মরে আছে রাস্তার কাছে, এই কুকুরটা যে মরে আছে সেটা তো ইনডাইরেক্টলি আমার বাড়িতেও তার জীবাণুগুলি যাচ্ছে। এটা করার জন্য তো পৌরসভা আছে, এটা করার জন্য তো গ্রাম পঞ্চায়েত আছে। গ্রাম পঞ্চায়েত পৌরসভা তো যথাযথ করে না, আমাদের ইনফর্ম করা দরকার। আমরা একটা অর্গানাইজেশন করি, আমরা একটু কাজ করি, হ্যাঁ, এটা তো সারাদিন করার দরকার নেই। এইভাবে কিছু কিছু কাজে ইনভলভ হয় সোশিয়াল ওয়ার্কের প্রতি। আর কিছু মেধাসম্পন্ন ছেলে মেয়ে আমাকে বিশেষভাবে অ্যাট্রাক্ট করেছে, যারা আসলেই তাদের এত বড় আর্থিক ব্যাপার নেই, তাদের মা বাবারা অত শিক্ষিত না, কিন্তু তারা সমাজের প্রতি খুব প্রেম আছে, যার ফলে এগিয়ে এসছে আর কি আপনার সঙ্গে তারা হাতে হাত মিলিয়ে কাজ করছে। প্রচুর ছেলে মেয়ে বিভিন্নভাবে কাজ করি, যে আমি 4 দিন কাজ করে এলাম, এমন একটা সংস্থা আমাদের আছে। স্যারের কাছ থেকে এইভাবেই শুনে নেব স্যারের জীবনের একটা স্মরণীয় ঘটনা, সমাজ সেবা করতে করতে। স্যার যদি আমাদেরকে একটু বলেন আপনার জীবনে কোনো স্মরণীয় ঘটনা। অনেকগুলি স্মরণীয় ঘটনা আছে, এর মধ্যে ভয় প্লাস স্মরণীয় ঘটনা। তখন আমি খুব সম্ভবত ইউনিভার্সিটিতে পড়ি, তখনও মৃত্যু যে এই জিনিসটার প্রতি আমার একটু ভয় ছিল, রক্ত খুব একটা ভয় পেতাম না। তো আমাদের এলাকার মধ্যেই একজন মহিলা, ওনার স্বামী টামি কেউ নেই, উনি হাসপাতালে ভর্তি, জিবি হাসপাতাল, তখন তার এত হাসপাতাল নেই, জিবি হাসপাতাল। তো জিবি হাসপাতালের মর্গের মধ্যে উনি মারা গেল, তার আত্মীয় স্বজন তেমন কেউ নেই, আমাদের মতন লোকই। আমি খুব স্কুল কলেজে যখন পড়ি তখন NCC NSS বিভিন্ন কিছুর সাথে যুক্ত ছিলাম ইনডাইরেক্ট। তো ওই মহিলাকে যখন হাসপাতালে মর্গে নিয়ে বসে আছে, আমার সাথে আর কেউ নেই, আমি একা, তখন আমার কাছে মনে হচ্ছিল, হ্যাঁ, যে কেউ বলছে কই আসতে, তখন তো ফোন টোন ইত্যাদি ছিল না, এত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে। ওই যে বিষয়টা, তখন যে মৃত্যু, মানুষকে মৃত্যু, ও লাশটা আমার সামনে আছে, একবারে অন্ধকার, কারেন্ট চলে গিয়েছে, কয়েকটা ধূপকাঠি দিয়ে আছে। তখন হঠাৎ ওই যে বাল্যকালে বলতো ভূত আসে, এই সেইগুলি মনে হলো আমাকে কেউ বেরিয়ে ধরছে। যখন কারেন্ট এলো তখন দেখলাম যে না, দিদি মৃত অবস্থায় আছে, সেন্স আছে আমার ইউনিভার্সিটিতে। এটা আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা, যে আমি একটা কেউ যায়নি ওর সাথে, একদিক দিয়ে গরিব মানুষ, আর ওর একটু মানে কুষ্ঠ জাতীয় এমন একটা রোগও আছিল, যার ফলে কিছু যায়নি। তো যাক, ওনাকে এনেছি, বটতলা শ্মশানে করেছি। এইটা আমার কাছে একটা স্মরণীয় ঘটনা বলে মনে হয়। ধন্যবাদ স্যারকে, স্যারের কাছ থেকে জেনে নিলাম স্যারের একটা স্মরণীয় ঘটনা। এরপরে স্যারের কাছ থেকে আরও জেনে নেব যে এই যে সমাজসেবা করতে গিয়ে স্যারকে কি কি বাধার সম্মুখীন হতে হয়েছে। এই সমাজসেবাটা করার ক্ষেত্রে প্রথম বাধাটা বর্তমানে যেটা হয়, যদি আমি কারোর জন্য কোনো কাজ করতে যাই, প্রথমেই ভাবে এটার পিছনে, এটা প্রথম একটা শব্দ বাংলাতে লাগায় দালাল। হ্যাঁ, আমি একটা ছেলে বা মেয়ের একটা ভর্তির জন্য স্কুলে গেলাম, ওই লোকটা ভালো করে বুঝে না ব্যাপারটা, তাহলে বুঝলো যে আমি ওর থেকে কিছু পয়সা নিচ্ছি, দালালি করছি। তার শিক্ষার জন্য গেলাম,
বিভিন্ন এই যে আপনার বিভিন্ন এন্ট্রান্সগুলি আমি ছেলে মেয়েদের কাছে আসি বিভিন্ন কাজে, অনেকেই মনে করে যে এর বিনিময়ে পয়সার বিনিময়ে কাজ করছি, এটা একটা বিশাল প্রতিবন্ধকতা। পাশাপাশি প্রতিবন্ধকতা, পলিটিক্যাল প্রতিবন্ধকতা যেই থাকুক, একটা পলিটিক্যাল প্রতিবন্ধকতা সবসময় সামনে আসে, যার জন্য এই পলিটিক্যাল প্রতিবন্ধকতা এখন আমি আপনার যত কাজ করতে যাচ্ছি সবসময় তো আর পলিটিক্যাল একরকম থাকে না। এখন যে সরকার আছে বা তখন যে সরকার ছিল, যদি আপনি ওই পক্ষের না থাকেন, এর জন্য কাজ করতে গেলে আবার আমাকে একটা প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয়। বা আমি একটা সোশিয়াল যে কোনো রাস্তার কাজগুলি ঠিক করছি, বিভিন্ন পঞ্চায়েত বডি আছে, তুই কেন রে পঞ্চায়েত বডি দেখবো? তো তোমরা তো এতদিন যাবত এই গাছগুলি নষ্ট হচ্ছে এগুলি দেখছো না। এই কুকুরটা অনেক দিন ধরে এখানে পড়ে আছে, এলাকার মানুষের এই কুকুরটা পচা গন্ধ যাইতেছে, বিভিন্ন কিছু প্রবলেম হইতেছে, তোমরা তারা সময় হইলে করবো। এই যে প্রতিবন্ধকতাগুলি, সামাজিক প্রতিবন্ধকতা, রাজনৈতিক প্রতিবন্ধকতা, তারপরে আছে আর একটা পার্সেন্টেজ মানুষ দালালি করে না যে তাও না, এটাও আছে। একটা মানুষ অফিসের কাজটা বুঝে না, যেমন মনে করেন ব্যাংকের বিভিন্ন বিষয়গুলির মধ্যে বইয়া থেকে বললাম 10 টাকা 20 টাকা 100 টাকা 200 টাকা করে নিতেছে, দেখা যেতেছে আপনি বুঝেন না, কোনো কাজই না, একটা নাম লেখা দেওয়া আর কিছুই না। তখন আমি অনেক সময় এটা বললাম কেন, আমি একদিন ব্যাংকে গেলাম, একটা ভদ্রমহিলা হাত কাঁপে, অনেকটা লিখতে পারে না, তুই লিখে দিলাম, আমার টাকা লাগবে, আমি না দিদি টাকা লাগবে না, বাইরেছিপুর ওই 2জন ছেলে আমি চিনি খুব ভালো, আমার হাত ধরে রাখো, স্যার 100 টাকা তো আমার শেষ করে দিলেন। আমি তুই এই 2টা নাম লিখে 100 টাকা নিবি, নে 10 টাকা নে, রোজগার কর। হ্যাঁ, শুধু ওর নাম লিখবি আর 500-1000 টাকা তুলবো, এতটুকুই তো, আর তো কিচ্ছু না। 100 টাকা নিবি, 50 টাকা নিবি, 10 টাকা নে, তুই রোজগার করবি 10 টাকা। ঠিক, একদম তাই। এই বিভিন্ন প্রতিবন্ধকগুলি আমি শিক্ষিত দেখি তা না, অনেক ক্ষেত্রে আমি ওই জায়গাটা বুঝি না, আপনি বুঝেন, আপনার থেকে আমার বুঝে নিতে হয়। তো ওইগুলি আমরা যতই বলি নিজেদেরকে শিক্ষিত বলি, আধুনিক অগ্রসর হয়ে গেছি, যেটা আমি বলেছিলাম 70% 20%, এখন 80% 20% হয়ে গিয়েছে। সকল ক্ষেত্রে আত্মকেন্দ্রিকতা, আত্মভোগ, আত্মবিলাস ছাড়া আমরা কোনো দিকে অগ্রসর হই না। এই যে সেলফগুলি এত প্রকটভাবে দেখা দিয়েছে, যার ফলে সমাজের এর ক্ষেত্রে তৈরি হয় সমাজের মেধার বিকাশ ঘটছে না। মেধা কিন্তু আছে, একদম তাই। এটাই আমার মনে হয় প্রতিবন্ধকতা। খুব সুন্দর স্যার, ধন্যবাদ আপনাকে। তো এরপর স্যারের কাছ থেকে আবারও জেনে নেব যে আমাদের আগামী যে যুব সমাজ যারা আছে তাদের জন্য আপনি সমাজ সেবা যারা করতে চান তাদের জন্য কি বার্তা দেবেন? আমার বার্তা থাকবে, প্রথম থেকেই আমি একটা কথাই রিপিট করি, বিশেষত প্যারেন্টরা বাল্যকাল থেকে, শিশুকাল থেকে তাদের ছেলে বা মেয়েটা সন্তান জন্মগ্রহণ করার পর থেকেই 6 বছর পর্যন্ত তাকে আত্মনির্ভরতা শেখাও। একদম। আত্মনির্ভরতা শেখানোর পর ছেলে মেয়েদেরকে যখন তার 6+, 7+, 8+, অর্থাৎ প্রাইমারি এডুকেশনটা ছাড়বে, তখন তাকে সে যেই দিকেই দৃষ্টি নেয় সেটা যথার্থভাবে যাতে তৈরি হয়। সে বাংলা পড়ছে, ইংরেজি পড়ছে, হিন্দি পড়ছে, খেলাধুলার দিকে তার মনোযোগ, তার গার্ডেনের দিকে মনোযোগ, ওইটা যথার্থভাবে তৈরি করা, তবেই ওই যুবকটা, এবং যুবকদেরকে 2টা জিনিস থেকে সরানোর ব্যবস্থা করতে হবে। এটা গার্জিয়ানের, আমি আপনাকে প্রসঙ্গক্রমে বলছি যে মোবাইল, বর্তমান যে অ্যান্ড্রয়েড মোবাইল বা আইফোন, এইটা দরকার, এটা দরকার নাই সেটা আমি বলবো না, অবশ্যই দরকার, আধুনিক প্রযুক্তিবিদ্যা গ্রহণ করতে হবে। কিন্তু দেখা যায় অনেক মা, স্কুল থেকে বাচ্চারা গিয়েছে, মা মোবাইল দেখছে, বাবা মোবাইল দেখছে, শিশুটা খাওয়াচ্ছে, মা মোবাইল দেখছে, শিশুটাকে খাওয়াচ্ছে। তাহলে এই শিশুটা কীভাবে তৈরি হবে? তো শিশুটার প্রতি আমি কি বার্তা দেওয়া হলো? সুতরাং আমাদের যুব সমাজকে আমাদের অগ্রসরতার ক্ষেত্রে প্রথম পিতামাতাদের ভূমিকা নিতে হবে। পিতামাতারা হলো সর্বোত্তম শিক্ষক। সেই পিতামাতারা তাকে আত্মনির্ভর তৈরি করতে হবে, শিক্ষার ক্ষেত্রে সঠিক পথ দেখাতে হবে। কারণ একটা শিশু কিন্তু পথটা সঠিক বুঝে না, কোন পথটা মা বাবা বুঝে। আপনি যদি ওইটা নাও বুঝেন, আপনি কাউ থেকে বুঝে নেবেন যারা বুঝে, সেইভাবে বুঝে তাকে ওইভাবে সঠিক পথে গাইড করতে হবে। তাইলে আগামী যুব সমাজকে ওই 2টা, যেটা বর্তমান যুব সমাজের সবচেয়ে 2টা অভিশাপ, একটু হলো মোবাইলের প্রতি তাদের অত্যন্ত আসক্তি, এবং একটা বিশাল সংখ্যক, এটা আপনি বলেন তারা যে কোনো প্রফেশনাল কোর্সে পড়ুক, ড্রাগের দিকে আসক্ত। সেই ড্রাগের দিকে যাতে আসক্ত না হয় সেই জিনিসটা নিচের থেকে নিশ্চয়তা তৈরি করা,
তাকে ড্রাগটা নিও না সেইটা না বলে ড্রাগের অভিশাপটা কী, ড্রাগটা কী হতে পারে তার জীবনে। হ্যাঁ, যেমন আমরা অ্যাডোলেসেন্স পিরিয়ড, আগে আমাদের মা বাবারা মিষ্টি দিত না মেয়ে ছেলেদেরকে একখানা, এখন তো আমাদের সমস্ত কম্বাইন অ্যাডোলেসেন্স পিরিয়ডটা যদি আমি 11-12 বছরই আমাদের সিলেবাসের মধ্যে আছে, সন্ধিক্ষণটা যদি আমি ছেলে মেয়েদেরকে বাল্যকাল থেকেই বোঝাতে চেষ্টা করি ফ্রি ফ্র্যাঙ্কে, আগে ছিল ভয়, এখন ভয়টা হবে না, এখন যেহেতু নিউক্লিয়ার ফ্যামিলি তৈরি হয়ে গিয়েছে, সুতরাং যুব সমাজকে তৈরি করতে হলে পিতামাতাদেরকে আত্মনির্ভরতা, সঠিক পথপ্রদর্শন পিতামাতাদের করতে হবে। তারপর ওই যুবকটা সঠিক পথে এগুচ্ছে কিনা তাও দেখার লক্ষ্য রাখতে হবে আমাদেরকে। যখন তার বয়সটা 16 থেকে টিনেজার এজটা হচ্ছে, তখন তার দিকে লক্ষ্য রাখতে হবে সে কোন দিকে যাচ্ছে, সে ড্রাগে আসক্ত হচ্ছে কিনা, সে মোবাইলটা নিয়ে সারাদিন বসে আছে কিনা, সে বন্ধুর সাথে সারাদিন আড্ডা দিচ্ছে কিনা। তখনও এই যে কৈশোর বয়সটা, টিনেজার বয়সটা লক্ষ্য রাখতে হবে। তখন তাকে তার উপর সঠিকভাবে দিশা দেখাতে হবে, তাকে বুঝিয়ে দিতে হবে, আক্রমণ করা, তাকে শাসন করা, মেরে ফেলবো, তোকে খাওয়া দেব না, তো সমস্ত কিছু স্ট্রাইক করে দিলাম, হবে না। এটা আগে স্ট্রাইক করলে হতো, আমাদের সময় স্ট্রাইক করলে হতো, তোদেরকে আর খাওয়াই দেওয়া হবে না, পড়া বন্ধ। হ্যাঁ, কিন্তু এখন না, এখন আপনার লক্ষ্য রাখতে হবে ছেলেটা কোন দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, ওই লোকটার সাথে কেন এত মিশছে, এইবার তাকে বোঝাতে হবে হ্যাঁ ওই লোকটার সাথে তুমি মিশো, এই সময় যাবে না। কেন যাবে না তার কিউরিওসিটি যদি আপনি যাবে না বলে ছেড়ে দেন তবে হবে না। এই দেখো এটা খেলে যদি নেশা হয় তোমার হার্টগুলি ভেঙে যাবে, হার্ট ক্ষত সৃষ্টি হবে, কিডনিগুলি নষ্ট হয়ে যাবে, এই যে দেখছো কিডনি নষ্ট হয়ে গিয়েছে, এমনভাবে তাকে বোঝাতে হবে। সে যেমন মা বলতে নিজে অন্ধ থাকে, বাবা বলে অন্ধ থাকে, ভাই বলে অন্ধ থাকে, স্কুলের হেডমাস্টারকে খুব ভালোবাসে, প্রিন্সিপাল, এইভাবে ভালোবাসে ঢোকাতে হবে। তুমি যদি ডাক নাও তোমার হার্টগুলি কিন্তু চলে যাবে, বুঝিয়ে দিতে হবে, ভালো মন্দটা বুঝিয়ে দিতে হবে, তবেই আমাদের যুব সমাজ। নতুবা যুব সমাজের একটা বিশাল অংশ এখন কিন্তু ড্রাগ আসক্ত হয়ে যাচ্ছে। আপনারা শহরে আছেন, এটা বুঝতে পারেন, আমরা গ্রামাঞ্চলে এটা অনুভব করি। আমি বিভিন্ন শহরে যাই, ওই দিনকে উদয়পুর একটা শহরে গেলাম, একটা আড্ডাতে আমাদের ছিল, এই প্রশ্নটাই করেছে যে স্যার যুবক সমাজদেরকে কীভাবে, তো যুব সমাজ তো আলাদা কোনো আমাদের দেহ থেকে অবিচ্ছেদ্য অংশ না, যুব সমাজ তো আমারই একটা অংশ, আমিও তো যুবক ছিলাম, আপনিও যুবতী ছিলেন, একদম। তাহলে আমি যুবক যুবতীর সময় যা ছিলাম, ওই যুবকটাকে আমি কুলে রাখবো, আমি জড়িয়ে ধরবো, ওকে দেখবো ওর সমস্যাটা কী, ও কেন ওই বাড়িতে যায়, ও কেন নেশা নেয়, ও কেন সারাদিন আইফোন নিয়ে বসে থাকে, তাহলে এটার জন্য আমিও কি রেসপন্সিবল না? তো যুবক সমাজটাকে আমি আলাদা কেন দেখব? যুব সমাজ আমারই একটা অংশ, তাকে যেহেতু আমি পূর্ব অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি, একজন মা বাবা খুব নেশাখোর, মদ খায়, উনি কি চান তার ছেলেরা মদ খাও? চায় না কিন্তু, তাহলে ওনার অপগুণটা উনি জানেন, উনি বাচ্চাটাকে বোঝানোর চেষ্টা করুন। সুতরাং যুব সমাজকে এগোতে হলে শিশুদেরকে পিতামাতাদেরকে বাল্যকাল থেকেই আপনার আত্মনির্ভরতা শেখাতে হবে, সঠিক পথ প্রদর্শন করতে হবে, আত্মকেন্দ্রিকতা এবং আত্মভোগ, আত্মবিলাস, এইগুলি থেকে দূরে সরাতে হবে। তাইলে যুব সমাজ এগিয়ে যাবে, নিজের জন্য করবে, পরিবারের জন্য করবে। আজকে দেখুন প্রসঙ্গক্রমে বলছি আমাদের ছেলেমেয়েরা বৃদ্ধ মা বাবাদেরকে আমেরিকা কাজ করছে, পয়সা দিয়ে দিচ্ছে। আপনি যেটা বললেন ব্যক্তিগত আলাপচারিতা বলেছেন, মা বাড়িতে বসে বসে ভালো ভালো খাচ্ছে, স্নেহের ছেলের স্নেহটা তো আর পাচ্ছে না এই বৃদ্ধ বয়সে, ছেলে তো আমেরিকা, মা তো আছে আগরতলা, তো মাকে রাত্রি ফোন করছে, মা কেমন আছো, কি খাইবা, অনেক টাকা দিয়ে দিছে। এতে তো আর এইটা আমেরিকা থেকে ওই ছেলেটা কাজ করতে পারতো মায়ের জন্য যদি সঠিকভাবে শিখাইতো। কীভাবে? 15 দিনে একদিন আমি বাড়িতে যত অসুবিধা থাকুক মার সাথে গিয়ে মার কোলে বসে মাকে একটু আদর স্নেহ ভালোবাসা দেবো, আমরা সেটা সঠিকভাবে দেই না। আমরা প্রথমে জিজ্ঞেস করি কিসে চাকরি করো। যেমন ওই আপনি বলেছিলেন প্রসঙ্গক্রমে বলা আমার একটা স্মরণীয় ঘটনা। এখন তো আমার অনেক প্রাক্তন, আমি অনেক আগে থেকে ছেলে মেয়েদেরকে হোম টিউশন করি, আমার বাড়িতে নিজের সেন্টার আছে। একটা ছেলে একদিন আমার রাস্তায় দেখা হলো, খুব বড় লম্বা টম্বা, আমি একটু আগরতলা শহরেই,
আমি একটু ভয়ও পেলাম, রাত্রি হয়েছে, খুব বড় ফিগারের, আমি একটু পিছিয়ে যাচ্ছি। কয় স্যার, আমি আবার আপনি আপনি কইতেছি, খুব ফিগার ছেলে, একটু পিছুচ্ছি। স্যার আপনি আমার ভয় পেতেছেন, আপনি আমার চিনছেন না, আমার নামটা তো অমুক। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি যে আমার 9-এ একবার খুব ফিরা দিছিলেন, ওই দেন স্যার আমার হাতের মধ্যে, আমি স্যার আপনার দাঁড়িয়ে আজকে মানুষ হয়েছি। দেখ এরপর নামটাম কিছু বলে খুবই চিনছি। কই স্যার আমি তো এখন ইয়ারলি রোজগার করি প্রায় 10 লক্ষ টাকা। তাহলে তাকে কি তৈরি করো হয়েছে, তুমি কত ইয়ারলি রুজি করো সেটা, এই ইনফরমেশানটা সে আমাকে দিচ্ছে। সে কত ভালো মানুষ হয়েছে সেটা কিন্তু আমাকে ইনফরমেশান দিচ্ছে না। এর জন্য কিন্তু হি অর শি ইজ নট রেসপন্সিবল কিন্তু সোসাইটি, আমরা রেসপন্সিবল। আমরা আগে গিয়ে দেখি তোর বাড়িটা বিল্ডিং অন করতে পারলি না রে, আর তোর ছেলেটা কতটুকু পড়াশোনা করছে, কেমন পড়াশোনা করছে, সোসাইটির মা বাবার প্রতি প্রেম ভালোবাসা কতটুকু আছে, আন্তরিকতা কতটুকু আছে, সেটা কিন্তু আমরা দেখি না। যদি দেখি 5 তলা একটা বিল্ডিং করতে খুব ইয়ে দিয়া, আপনার ছেলেটা তো খুব ভালো হয়েছে, নাকি আমি ভুল বললাম? না, একদমই না, ঠিক। সুতরাং যুব সমাজের প্রতি আমার বার্তা থাকবে, পিতামাতারা, প্যারেন্টরা, আমরা যারা সোসাইটির, শুধু প্যারেন্টরাই না, সোসাইটির যারা আমরা লোক আছি, প্রত্যেকেই যুবকদের প্রতি দায়িত্ব নেওয়া উচিত, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট। আপনি পিতামাতা হিসেবে নিজের সন্তানের নেবেন, সমাজও দেখা দরকার। ঠিক এইভাবে ত্রিকোণ, 3টা, পিতামাতা, সমাজ এবং ব্যক্তি, মানে যে হচ্ছে এই 3টা সঠিকভাবে যদি অগ্রসর হয়, তবেই সঠিক সমাজ, সঠিক ছাত্র বা সঠিক যুব সমাজের যে কথাটা আমরা বলছি সেটা সুন্দরভাবেই গড়ে উঠতে পারে। ঠিক, স্যারকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি স্যারের আলোচনাগুলি শুনতে সত্যি খুব ভালো লাগছে আমাদের, এবং আমার ইচ্ছা হচ্ছে এই অনুষ্ঠান আরও চালিয়ে নিয়ে যেতাম, কিন্তু আমাদের সময় আর হাতে বেশি নেই। তাই আমরা অনুষ্ঠান খুব কাছেই চলে এসেছি, আমরা শেষ করব আমাদের অনুষ্ঠান। তো স্যারকে তার আগে আমরা ধন্যবাদ জানাবো যে স্যারের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। তো আজকে আমাদের অনুষ্ঠান পর্ব আমরা এখানেই শেষ করতে চলেছি। নমস্কার। নমস্কার।